হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা আবারও অপারেশনাল এমপ্লিফায়ার সার্কিট নিয়ে আলোচনা করব। এর আগে আমরা অপারেশনাল এমপ্লিফায়ার সার্কিট নিয়ে দুইটা টিউটোরিয়াল তৈরি করছিলাম। তো এই গত দুইটা টিউটোরিয়ালে আমাদের বেসিক আলোচনা এবং বেসিক যে ম্যাথমেটিক্স গাণিতিক সমস্যাগুলো ছিল এগুলো খুব ইম্পর্টেন্ট, এবং আমাদের যে বরাবর চাকরির পরীক্ষাগুলোয় ওই দুইটা টিউটোরিয়াল থেকেই সাধারণত ম্যাথমেটিক্স সমস্যাগুলো আসার সম্ভাবনা বলা যায় 80%। তারপরেও যদি তারপরেও কিছু টার্ম থেকে দেয়, সেটা হচ্ছে একটা ইন্টিগ্রেটর সার্কিট, একটা ডিফারেন্সিয়েটর সার্কিট। তো সাধারণত এই দুটা টপিক তো ইম্পর্টেন্ট। তো আপনারা যদি মনোযোগের সহিত আমি যে আলোচনা করব, আজকে আলোচনা করব অপারেশনাল এমপ্লিফায়ার পার্ট 3 ইন্টিগ্রেটর সার্কিট নিয়ে। তো আশা করি আপনারা মনোযোগের সহিত দেখার চেষ্টা করবেন। আর আমার আজকের যে টিউটোরিয়াল, এটা আপনারা যদি ভালো করে বুঝতে চান তাহলে অবশ্যই আমার আগের যে দুইটা টিউটোরিয়াল আছে এগুলো অবশ্যই আপনারা দেখবেন। তো আমরা যে ইন্টিগ্রেটর সার্কিট আলোচনা করব সেটা হচ্ছে একটা আইডিয়াল ইন্টিগ্রেটর সার্কিট। আইডিয়াল ইন্টিগ্রেটর সার্কিট আলোচনা করব। তো আইডিয়াল ইন্টিগ্রেটর সার্কিটটা এরকম, মাইনাস প্লাস V0, এখানে এটা আর, এখানে সি, এখানে ইনপুট। তো আমাদের আইডিয়াল ইন্টিগ্রেটর সার্কিটটা এরকম। তো এর আউটপুট নির্ণয় করা হয় এভাবে, মাইনাস 1/RC ভি ইনপুট সময়ের সাপেক্ষে। তো আমরা সাধারণত যদি ইন্টিগ্রেটর সার্কিটের আউটপুট নির্ণয় করতে চাই তাহলে আমাদের এই সূত্রের সাহায্যে ইন্টিগ্রেটর সার্কিটের আমরা আউটপুট নির্ণয় করতে পারি। তো এটা তো দেখলাম আমরা একটা যদি ইনপুট সাপ্লাই দেওয়া থাকে তাহলে ইন্টিগ্রেটর সার্কিটের কিভাবে আমরা আউটপুট নির্ণয় করব এটা দেখলাম। তো যদি সামিং আকারে থাকে, দেখা গেল সামিং আকারে আছে, সামিং ইনভার্টিং ইন্টিগ্রেটর। যদি সামিং আকারে থাকে, সামিং বলতে অনেকগুলো যদি একসঙ্গে যোগ আকারে থাকে, দেখা যাচ্ছে একটা, দুইটা, তিনটা বা আরো একাধিক থাকলো, সেক্ষেত্রে কিভাবে আমরা আউটপুট নির্ণয় করব এটা দেখব। এটা R1, R2, R3, তাহলে এটা ইনপুট V1, এটা ইনপুট V2, এটা ইনপুট V3। তো এভাবে যদি আকারে থাকে এটা C, যদি এভাবে থাকে তাহলে আমরা আউটপুট কিভাবে নির্ণয় করব এটা দেখি। তো এই একটার জন্য এটা আউটপুট এভাবে আমরা নির্ণয় করব। তো যদি তিনটা হয় সেম আকারে আমরা নির্ণয় করব। সেম আকারে কিভাবে নির্ণয় করব, তাহলে ভি আউটপুট মাইনাস 1/, যা আর, এটা যদি V1 এর জন্য যদি করি তাহলে R1 C, তাহলে ইনপুট V1 DT, আবার প্লাস। এখন আমরা তো সবগুলো যোগ করব প্লাস, কিন্তু এর সামনে কি আছে মাইনাস, তাহলে ওই সবগুলো যে আমরা প্লাস করব ওই প্লাস আর এই মাইনাস, এই মাইনাস 1/R2C V2 DT, আবার মাইনাস 1/R3C V3 DT, এভাবে। এখন এইখানেও মাইনাস, এইখানেও মাইনাস, আবার এইখানেও মাইনাস। এই তিনটা মাইনাস যদি এক জায়গা থেকে আমরা কমন নেই তাহলে আমরা এভাবে মনে হয় লিখতে পারি, সেটা হচ্ছে R1C V1 DT, তাহলে প্লাস 1/R2C V2 DT প্লাস 1/R3C V3 DT। তো এভাবে আমরা আউটপুট নির্ণয় করতে পারি। তো সাধারণত আমাদের যদি একটা ইন্ডিকেটর সার্কিটে যদি একটা সাপ্লাই থাকে তাহলে এভাবে আমরা আউটপুট নির্ণয় করব। আর যদি অনেকগুলো সামিং আকারে থাকে তাহলে আমরা এভাবে
ইন্ডিকেটর সার্কিটের আউটপুট নির্ণয় করতে পারি। তাহলে যদি এখানে আরো কিছু থাকতো, দেখা যাচ্ছে আরো আছে, তাহলে সবগুলো এভাবে আমরা পর্যায়ক্রমিক ভাবে যোগ করে দিলে আমাদের সাধারণত আমরা ইন্ডিকেটর সার্কিটের আউটপুট নির্ণয় করতে পারবো। এখন আমাদের ইন্ডিকেটর সার্কিটের আরেকটা মানে সার্কিট আছে, সেটাকে আমরা বলি প্র্যাকটিক্যাল ইন্ডিকেটর সার্কিট। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল ইন্ডিকেটর সার্কিট। তো প্র্যাকটিক্যাল ইন্ডিকেটর সার্কিটটা দেখতে কেমন দেখি একটু। প্র্যাকটিক্যাল ইন্ডিকেটর, প্র্যাকটিক্যাল ইন্ডিকেটর সার্কিটটা সেম এইটা। এইখানে যে একটা ক্যাপাসিটর আছে, এই ক্যাপাসিটরের প্যারালালে একটা আবার ফিডব্যাক রেজিস্টার থাকবে। এই ফিডব্যাক ক্যাপাসিটরের সঙ্গে একটা, এটা আউটপুট মাইনাস প্লাস। তো সাধারণত ফিডব্যাক ক্যাপাসিটরের প্যারালালে একটা ফিডব্যাক রেজিস্টার থাকবে, তাহলে আমরা বলবো এটাকে প্র্যাকটিক্যাল ইন্ডিকেটর ইনভার্টিং সার্কিট। তো সাধারণত আমরা ম্যাথমেটিক্স বা গাণিতিক সমস্যা সলভ করার জন্য এটা সাধারণত ইউজ করব না। আমরা এই বেসিক যে বা থিওরিটিক্যাল, এটাকে আইডিয়াল ইন্টিগ্রেটর ইনভার্টিং সার্কিটও বলা হয়, অথবা এটাকে বলা হয় থিওরিটিক্যাল ইনভার্টিং ইন্টিগ্রেটর সার্কিট, মানে এটাকে যে কোনো নামে বলা হয়। তো এই সার্কিটের সাপেক্ষে বা এটাকে বেসিস করে আমরা সাধারণত ইন্টিগ্রেটর যত ম্যাথমেটিক্স বা গাণিতিক সমস্যা আছে সলভ করার চেষ্টা করব। তো আর এটা হচ্ছে প্র্যাকটিক্যাল, যখন আমরা বিভিন্ন ভাবে অ্যাপ্লিকেশন মানে সার্কিটগুলোর অ্যাপ্লিকেশন আকারে বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধান করব, সেই ক্ষেত্রে এই প্র্যাকটিক্যাল অবশ্যই আমাদের এটা এফেক্টিভ, কিন্তু আমরা সাধারণত এটার সাথে এটার পার্টটা মানে কাছাকাছি আসে, তো এটা করা মানে সহজ, আর এটা অ্যাপ্রক্সিমেট যেহেতু মান আসে এবং এটা ইজিলি সলভ করা যায়, এজন্য আমরা সবসময় এই থিওরিটিক্যাল অথবা আইডিয়াল ইন্টিগ্রেটেড সার্কিটের সাপেক্ষে আমরা ম্যাথমেটিক বা গাণিতিক সমস্যা সলভ করে থাকবো। তো ইনশাআল্লাহ আপনারা বুঝতে পেরেছেন। এরপর আমরা ইন্টিগ্রেটেড সার্কিটের কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো এখন আমরা ইন্টিগ্রেটেড সার্কিটের একটা ম্যাথ দেখব, কিভাবে ইন্টিগ্রেটেড সার্কিটের আউটপুট নির্ণয় করা যায়। তো এর আগে আমরা মানে আলোচনা করলাম ইন্টিগ্রেটেড সার্কিটের আউটপুট কিভাবে নির্ণয় করতে হয়। তো আমরা আলোচনা করলাম ইন্টিগ্রেটেড সার্কিটের একটা ইনপুট এবং মানে একটা ইনপুট সাপ্লাই দিয়ে আমরা আউটপুট নির্ণয় করছিলাম। কিন্তু এখন আমরা যদি দেখি যে একটা ইনভার্টিং ইন্টিগ্রেটেড সার্কিটের ইনপুটে অনেকগুলো সাপ্লাই দেওয়া হয়, সেক্ষেত্রে আউটপুট আমরা কিভাবে বের করতে পারি, এটা নিয়ে আলোচনা করব। তো এই সম্পর্কিত একটা ম্যাথ উপরে আমি লিখছি। এখানে বলছে যদি V1 ইকুয়াল এত, V2 ইকুয়াল এত এবং V3 ইকুয়াল এত হয়, তাহলে ফাইন্ড আউট V0 দ্য ফলোইং সার্কিট। তো R1 এর মান দেওয়া আছে, R2 এর মান দেওয়া আছে, R3 এর মান দেওয়া আছে এবং ক্যাপাসিট্যান্সের মান দেওয়া আছে এই সার্কিটের। তাহলে এই সার্কিটটা থেকে আমরা দেখলাম যে তিনটা সাপ্লাই দেওয়া আছে এবং তিনটা ইনপুট রেজিস্ট্যান্স দেওয়া আছে এবং ক্যাপাসিটরের মান দেওয়া আছে। বলছে এই সার্কিটের আউটপুট নির্ণয় করতে। তো এই সার্কিটের আউটপুট আমরা কিছুক্ষণ আগে দেখলাম, যদি একটা ইন্টিগ্রেটর সার্কিট মানে একটা ইন্টিগ্রেটর সার্কিটের একটা সাপ্লাই হয়, সেক্ষেত্রে আমরা দেখছিলাম যে এই যে এইরকম এইখানে একটা যে -1/R1 CF ইন্টিগ্রেশন অফ V1 DT, এগুলো বাদ। যদি একটা সাপ্লাই হয়, একটা সাপ্লাই হলে এগুলো বাদ, শুধু এই যে এটা থাকবে, এই যে এটা এতটুকু। এখন যদি তিনটা সাপ্লাই দেওয়া থাকে কোন সার্কিটে, ইন্টিগ্রেটর সার্কিটে তিনটা সাপ্লাই দেওয়া থাকে, তাহলে আমরা সেম এই যে একটা দুইটা মানে প্রথম সাপ্লাইয়ের জন্য এটা, দ্বিতীয় সাপ্লাইয়ের জন্য এটা, তৃতীয় সাপ্লাইয়ের জন্য এটা, এখানে মাইনাস 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 সবগুলো জায়গায় মাইনাস আছে, এই জন্য আমরা একটা যদি মাইনাস কমন নেই, তাহলে বাকি সব ভেতরে যা থাকতেছে এগুলো প্লাস। তার মানে আমাদের ফর্মুলা, আমাদের যদি আরো একটা থাকতো, এখানে চারটা থাকতো, তাহলে এখানে আর একটা যোগ করে দিতাম অনুরূপ ভাবে, এখানে যেভাবে লিখছি অনুরূপ ভাবে আমরা যোগ করে দিতাম। তাহলে আমরা এই অঙ্কটাই জাস্ট এইখানে যদি আমরা প্রেজেন্ট করতে চাই, তাহলে কি হবে, আমরা লিখলাম যে ফর অ্যান আইডিয়াল ইনভার্টিং ইন্টিগ্রেটর সার্কিট, কি এই যে ফর্মুলা বা সূত্রটা, এটা আমি জাস্ট লিখছি। লেখার পর এইখানে লিখলাম যে R1 CF, তার মানে R1 এর মান কত, 0.15 মেগা ওহম। এই 0.5 মেগা ওহম কে যদি আমি ওহমে প্রকাশ করি 10⁶ গুণন
সি এর মান কত 2 মাইক্রোফ্যারাড, এই যে 2 গুণন 10⁻⁻6। এখন মজার বিষয় হচ্ছে আমরা এই যে বারবার 10⁻6 এবং 10⁻6 লেখার দরকার নেই, কারণ হচ্ছে এইটা মান আর এইটা মান ক্যান্সেল যায়। এই জন্য আমরা পরের মানগুলো দেখেন 10⁻6 এই যে 0.75 মেগা ওহম, কিন্তু আমরা এখানে 10⁻6 লিখিনি, কারণ হচ্ছে এই মাইক্রো এবং মেগা এগুলো ক্যান্সেল যায়, এই জন্য শুধু এই মানটা আর এই মানটা লিখছি। তাহলে প্রথমে লিখলাম কি, এই যে আর এর মান এবং সি এর মান বসালাম, এবং ভি1 এর মান দেওয়া আছে 10 sin 200t, এই যে 10 sin 200t dt। অনুরূপ ভাবে এইখানে বসাইলাম এই যে R2 এর মান এবং CF এর মান, আর V2 এর এই যে ইনপুট ভোল্টেজ এটা বসাই দিলাম। তারপর R3 এর মান হচ্ছে 1 মেগা ওহম, এই যে 1 গুণন CF এর মান 2 মাইক্রোফ্যারাড, এই যে 2 বসালাম। আর V3 এর যে ইনপুটটা ছিল এটা এখানে বসালাম। এখন আমাদের যদি এইখানে 10টা হচ্ছে কনস্ট্যান্ট মান, একে তো আমরা ইন্টিগ্রেশনও করি না, সাধারণত ডিফারেন্সিয়েশনও করি না, তাহলে এই 10টা সামনে চলে আসবে, এই যে সামনে চলে আসছে। সাইন থিটা কি করলে মাইনাস, এই যে মাইনাস কস থিটা। এখন থিটা থিটা বলতে এখানে টি, তো টি এর সঙ্গে এইখানে কি বেশি, থিটার সঙ্গে 200, এই জন্য এই যে 200 দ্বারা ভাগ, এই যে কস থিটা। তারপর আবার আসি, এই যে এই ক্যালকুলেশনটা যদি আমরা করি, এই ক্যালকুলেশনটা 1 ভাগ 0.75, এটা কি আসে 1 ভাগ 0.75 গুণন 2। এখন এই যে 15 কনস্ট্যান্ট মান, একে কি করব, সামনে নিয়ে আসবো। আর সাইন থিটা কি করলে কি, এই কস থিটা মাইনাস কস থিটা, এই যে মাইনাস চলে আসলো, এই মাইনাস কস থিটা, এবং থিটার সাথে কি বেশি, 200 বেশি, এই জন্য 200 দ্বারা ভাগ, তার মানে 200 নিচে। তো এই মানটা যদি আমি টোটাল ক্যালকুলেশন করি এই মানটা, তাহলে এই যে 0.05 আসে। অনুরূপ ভাবে আমরা যদি পরের মানটা চিন্তা করি, এই পরের মানটা কি হবে, এই 20 হচ্ছে কনস্ট্যান্ট মান, এটা সামনে নিয়ে আসলাম, তাহলে এই যে 20, ঠিক আছে। এই সাইন থিটাকে করলে মাইনাস কস থিটা, এই যে মাইনাস সাইন থিটাকে করলে কস থিটা বলতে 200t, কিন্তু টি এর সাথে কে বেশি, 200 বেশি, এই জন্য 200 দ্বারা ভাগ। আর নিচে আগে থেকে কত ছিল, 1 গুণন 2, তাহলে এই মানটুকুকে যদি আমি গুণ করি তাহলে আসে এই 0.05। আর এই যে কস 200t, এই যে কস 200t আসেই। এখন এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, সবগুলো তার মানে যদি আমি সামেশন করি তাহলে আমাদের আসে যেহেতু একই মান, ঠিক আছে। এই যে এটা করলেও সেম এটা মানেই আসে, তাহলে এগুলো যদি সামেশন করি 0.15 cos 200t। এখন এইখানেও মাইনাস, এইখানেও মাইনাস, এইখানে মাইনাস, তিন জায়গা থেকে যদি আমি মাইনাস কমন নেই, আর এই মাইনাস প্লাস, এই যে সামনে প্লাস। এখন এর আউটপুট ওয়েভ শেপ কি হবে, এই যে এরকম, যেহেতু এটা পজিটিভ মান, এই যে পজিটিভ দিক থেকে শুরু হয়েছে, আর এটা কজ ওয়েভ আর কি। তো এভাবে আমরা ইন্টিগ্রেটর সার্কিটের ম্যাথ সলভ করতে পারি। তো এরপর আমরা আরেকটা ম্যাথ দেখবো ইন্টিগ্রেটর সার্কিটের। এইখানে আমরা সাধারণত কি সাইনুসয়েডাল ওয়েভ বা সাইনুসয়েডাল ইনপুট সাপ্লাই দিয়েছিলাম। এরপর এখন দেখবো, তো কোন ইন্টিগ্রেটর সার্কিটের ইনপুটে যদি স্কোয়ার ওয়েভ সাপ্লাই দেওয়া হয় তাহলে ইন্টিগ্রেটর সার্কিটের আউটপুট আমরা কিভাবে বের করতে পারবো, এটা নিয়ে আমরা এখন আলোচনা করব। এখন আমরা পরবর্তী আরেকটা ম্যাথ দেখতেছি। এটা এর আগে আমরা দেখলাম যদি কোনো একটা ইন্টিগ্রেটর সার্কিটের ইনপুটে সাইনুসয়েডাল ওয়েভ প্রয়োগ করা হয় তাহলে আমরা যে আউটপুট পাই, এটা কিছুক্ষণ আগে দেখলাম। এখন আমরা দেখব কোন একটা ইন্টিগ্রেটর সার্কিটের ইনপুটে যদি আমরা একটা স্কোয়ার ওয়েভ সাপ্লাই দেই তাহলে আমরা আউটপুট কি পাবো, এটা আসলে দেখার বিষয়। তো এই ইন্টিগ্রেটর সার্কিটের ইনপুটে আমরা এই স্কোয়ার ওয়েভটা ইনপুট হিসেবে সাপ্লাই দিলাম। তো বলতে যে ইফ দ্য সাপ্লাই রেক্টেঙ্গুলার পালস বলতে এই যে স্কোয়ার ওয়েভটা আমরা যদি মানে সাপ্লাই দেই তাহলে মানে 200 হার্টজ মানে 200 হার্টজ ফ্রিকোয়েন্সির সাহায্যে যদি আমরা এটা এইখানে ইনপুট বা সাপ্লাই দেই তাহলে বলতে ফাইন্ড আউট V0 এন্ড ড্র দা আউটপুট শেপ। তাহলে আমাদের বলতে একটা ইন্টিগ্রেটর সার্কিটের ইনপুটে যদি আমরা একটা স্কোয়ার ওয়েভ সাপ্লাই দেই এবং এই
সাপ্লাইটা দেওয়ার ফলে ইন্ডিকেটর সার্কিটের আউটপুট কি হবে এবং আমাদের আউটপুট ওয়েভ শেপটা কি হবে এটা আমাদের বের করতে হবে। এখন দেখব সলিউশন ফর হাফ ওয়েভ। এটা হচ্ছে অর্ধ সাইকেল, এটা হচ্ছে অর্ধ সাইকেল। তাহলে অর্ধ সাইকেল কি জিরো থেকে শুরু হবে, জিরো থেকে, কারণ এটা হচ্ছে ফুল সাইকেল, আর ফুল সাইকেলকে আমরা বলি টাইম পিরিয়ড, বড় হাতের টি দ্বারা আমরা প্রকাশ করি। তাহলে এটা থেকে এই পর্যন্ত এটা বিন্দু হচ্ছে তার মধ্যবিন্দু, এই জন্য আমরা টি ভাগ 2 দিছি। তাহলে এই রেঞ্জটা হচ্ছে অর্ধ সাইকেল, এই রেঞ্জটা হচ্ছে অর্ধ সাইকেল, 0 থেকে টি ভাগ 2। এই জন্য আমাদের যে একটা সময় লাগবে, কারণ আমরা এর ইকুয়েশন জানি, যদি একটা ওয়েভ থাকে এর ইকুয়েশন এভাবে আমরা জানি যে ভি আউট ইকুয়াল 1 ভাগ আর সি, এটা হচ্ছে লিমিট, যে কোনো একটা লিমিট, মানে ধরে নিলাম 0 থেকে টি ভি ইনপুট ডিটি। তো আমাদের এখানে কি একটা সীমা থাকবে, লোয়ার লিমিট এবং আপার লিমিট থাকবে। তো সেটা হচ্ছে 0 হচ্ছে লোয়ার লিমিট আর আপার লিমিট টি ভাগ 2। এটা পজিটিভ অর্ধ সাইকেলের জন্য। তো পজিটিভ অর্ধ সাইকেলের জন্য যদি এটা আমাদের রেঞ্জ হয়, তাহলে এই জন্য আমরা লিখছি ফর পজিটিভ হাফ সাইকেল টি এর মানটা আমরা এই যে এটা যে টি এর মান, এই টি এর মান কই থেকে কই পাবো, 0 থেকে টি ভাগ 2, মানে এইখান থেকে এর মাঝে আমরা এই টিটা পাবো। তাহলে আমরা ধরে নিলাম পজিটিভ অর্ধ সাইকেলের জন্য যে আউটপুট পাবো এটা ধরে নিলাম V01। তাহলে এই সূত্রে যদি আমরা বসাই দেই তাহলে মাইনাস, অবশ্যই এর সামনে মাইনাস বসবে যেহেতু ইনভার্টিং। তো এখানে মাইনাস 1 ভাগ আর সি, তাহলে এর লিমিটটা কি 0 থেকে টি ভাগ 2, 0 থেকে টি ভাগ 2 ইনপুট ভোল্টেজ ডিটি এর সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করব। তাহলে মাইনাস 1 ভাগ আর এর মান হচ্ছে, আর এর মান দেওয়া আছে 100 কে 100 গুণন 10⁻³ গুণন সি এর মান দেওয়া আছে 0.02 মাইক্রোফ্যারাড, এই জন্য 10⁻⁻6। আর ইনপুটের মান কি দেওয়া আছে, যে এখানে 10, এই 10 ডিটি, আর লিমিটটা কি 0 থেকে টি ভাগ 2। 0 টি প্রথমেই আমরা বের করছি। তো ফ্রিকোয়েন্সি যদি 200 হার্টজ হয়, আমরা জানি ফ্রিকোয়েন্সির রিলেশনটা টি ভাগ 1 ভাগ টি ইকুয়াল 1 ভাগ এফ। তো এটা যদি করি আমরা এটা টাইম পিরিয়ড পাই, এই টাইম টি এর মান পাই। তাহলে টি ভাগ 2 যদি আমরা বের করতে চাই, তাহলে এই মানটাকে 2 দ্বারা ভাগ দিলে আমরা টি ভাগ 2 এর মান পেতে পারি। এখন 10 কে তো আমরা সাধারণত সমাকলন করব না, এই জন্য 10 কে আমরা সামনে নিয়ে আসলাম। তাহলে আমরা তাহলে 1 কে যদি করি, আমাদের সূত্র এরকম, যদি আমরা মনে মনে টি এর সাপেক্ষে 1 করি তাহলে তার সমাকলন হয় টি। তো এভাবে, এই যে এভাবে টি আসছে, আর এর আপার লিমিট এটা, লোয়ার লিমিট এটা। তো প্রথমে আমরা এই যখন লিমিট বসাবো, টি এর মান প্রথমে আপার লিমিট বসাবো, এই যে এটা, আর এই যে সমস্তটুকু ক্যালকুলেশন করলে এটা হয়, আর টি এর আপার লিমিট এটা, তারপর সূত্রের মাইনাস টি এর লোয়ার লিমিট এটা যদি বসাই, তারপর স্বাভাবিকভাবে ক্যালকুলেশন করি, তাহলে আমাদের আসে মাইনাস 12.5 ভোল্ট। এটা পজিটিভ অর্ধ সাইকেলের জন্য, এটা পজিটিভ হাফ সাইকেলের জন্য, পজিটিভ হাফ সাইকেলের জন্য। এবার আসি নেগেটিভ অর্ধ সাইকেল। নেগেটিভ অর্ধ সাইকেল কোন জায়গা থেকে শুরু হয়েছে, এই টি ভাগ 2 থেকে শুরু হয়ে টি পর্যন্ত, মানে এতটুকুর মধ্যে বিস্তার নেগেটিভ অর্ধ সাইকেল। তাহলে এর রেঞ্জ কি টি ভাগ 2 থেকে টি পর্যন্ত। এই জন্য আমরা লিখছি ফর নেগেটিভ হাফ সাইকেল টি এর মান আমরা পাবো টি ভাগ 2 থেকে এই টি এর মধ্যে আমরা এই টি এর মান পাবো, এর রেঞ্জটা। আবার আমরা নেগেটিভ অর্ধ সাইকেলের জন্য ধরলাম আউটপুট এটা V02 মাইনাস 1 ভাগ এটা আর এর মান, এটা আর এর মান, এটা সি এর মান বসাই দিলাম। আর লিমিটটা হচ্ছে কি, আমরা এখানে বলছি যে লোয়ার লিমিট টি ভাগ 2 আপার লিমিট টি, এটা বসাই দিলাম। আর এর ইনপুট নেগেটিভ অর্ধ সাইকেলের জন্য ইনপুট হচ্ছে -10, এই -10 বসাই দিলাম ডিটি। এখন এটা যদি আমরা স্বাভাবিকভাবে ক্যালকুলেশন করি, তাহলে এই যে এই 10 কে তো আমরা করবো না সমাকলন, তাহলে 10 কে যদি আমরা সামনে নিয়ে আসি, এই মাইনাস প্লাস, আর 10 সামনে নিয়ে আসলাম, আর এই স্বাভাবিক গুলো ক্যালকুলেশন করলে 500, এই 10 এই সামনে চলে আসলো, এবং এই ডিটি এর সাপেক্ষে যে 1 কে যদি করি, সামনে 10 যদি নিয়ে আসি, তাহলে এখানে মনে মনে 1 থাকে, এই 1 কে যদি আমরা ডিটি এর সাপেক্ষে সমাকলন করি, তাহলে আমাদের অ্যান্সার আসে টি। তাহলে এই যে টি, এবার আপার লিমিট টি এর মান কত, এই 5 গুণন 10⁻³ এই যে আপার লিমিট বসাই দিলাম। এবার টি ভাগ 2 এর মান হচ্ছে, টি ভাগ 2 এর মান হচ্ছে যে এটা বসাই দিলাম। এখন
এটা গুণ করার পর প্রথমে আপার লিমিট বসালাম, তারপর সূত্রের মাইনাস, এবার লোয়ার লিমিট বসালাম, স্বাভাবিকভাবে ক্যালকুলেশন করলাম এটা। তাহলে আমরা নেগেটিভ অর্ধ সাইকেলের জন্য আউটপুট পাইলাম একটা, আবার পজিটিভ অর্ধ সাইকেলের জন্য একটা আউটপুট পাইলাম। তাহলে আমাদের দরকার ফুল ওয়েভ ফর ফুল সাইকেল। ফুল সাইকেলের জন্য আমরা টিটা কই পাবো? 0 থেকে টি এর মধ্যে। তার মানে আমাদের কি 0 থেকে টি এর মধ্যে। তো একবার 0 থেকে টি ভাগ 2 নিছি, তার মানে 0 থেকে টি রেঞ্জ কিভাবে পাবো? 0 থেকে টি ভাগ 2 প্লাস টি ভাগ 2 থেকে টি। তাহলে এইটা আর এটা যোগ করলেই তো আমরা 0 থেকে টি পাবো। এই যে 0 থেকে টি সীমার মধ্যে আমরা আউটপুট কি পাইলাম? এই যে প্রথম আউটপুট পজিটিভ অর্ধ সাইকেলের জন্য, নেগেটিভ অর্ধ সাইকেলের জন্য আউটপুট, এই দুইটা যদি আমরা সামেশন করি, যোগ করে দেই, একটা বের হয়েছে মাইনাস আর একটা বের হয়েছে প্লাস। এটা সেম মান যেহেতু এটা ক্যান্সেল করলে 0 ভোল্ট। তার মানে আমরা একটা পজিটিভ অর্ধ সাইকেলের জন্য, সরি পজিটিভ ফুল সাইকেলের জন্য, মানে টি টাইম পিরিয়ড এর জন্য আমরা যে আউটপুট পাচ্ছি এটা 0। এই জন্য দেখেন টি ভাগ 2 পজিটিভ অর্ধ সাইকেলের জন্য কি রেঞ্জ কি 0 থেকে টি ভাগ 2। তো 0 থেকে টি ভাগ 2 এর মধ্যে আউটপুট পাচ্ছি মাইনাস 12.5। এই দেখেন, এই যে 0 থেকে এটা 0 থেকে টি ভাগ 2 পর্যন্ত আমরা যে আউটপুট পাচ্ছি, দেখেন এটা সর্বোচ্চ সীমা মাইনাস 12.5। এবং এই টি এর সীমা, এই টি এর সীমায় যে আউটপুট পাচ্ছি 0 ভোল্ট। এই যে টি এর সীমায় যদি আউটপুট পাই, দেখেন এই যে 0 ভোল্টে চলে আসলো। আবার পরের সাইকেল শুরু হবে পজিটিভ অর্ধ সাইকেলের জন্য, আবার পাবো মাইনাস 12.5। আবার যেহেতু তারপর নেগেটিভ অর্ধ সাইকেলের জন্য পজিটিভ মান নেগেটিভ থেকে পজিটিভের দিকে গেল, এই যে 12.5। আবার টি এর জন্য কি হবে? 0, এই 0। এভাবে আমরা আউটপুট শেপ পেতে পারি। তো আশা করি বোঝা গেছে। তো এভাবে সাধারণত আমাদের ইন্ডিকেটর সার্কিট কাজ করে থাকে। তো আমি ইন্ডিকেটর সার্কিট সম্পর্কে মোটামুটি খুব গুরুত্বপূর্ণ দুইটা তত্ত্ববহুল ম্যাথ আলোচনা করলাম। তো এরপর আমাদের পরবর্তী একটা পার্ট হবে, সেটা হচ্ছে পার্ট 4, সেটা ডিফারেন্সিয়েটর সম্পর্কে। তো পার্ট 4 ডিফারেন্সিয়েটর সম্পর্কে আলোচনা করার পর আমরা এরপর পার্ট 5 এ আলোচনা করব ইন্টিগ্রেটর এবং ডিফারেন্সিয়েটর যদি একসঙ্গে থাকে। এখন তো আমরা ইন্ডিভিজুয়ালি আলোচনা করতেছি শুধু ইন্টিগ্রেটরের, অথবা পরবর্তী আমরা টিউটোরিয়ালটা করব শুধু ডিফারেন্সিয়েটরের। তো এই ইন্টিগ্রেটর এবং ডিফারেন্সিয়েটর একত্রে যদি থাকে, তাহলে আমাদের আউটপুট গুলো কিভাবে বের করব, এটা সম্পর্কে আমাদের অপএম এর একদম লাস্ট টপিকসে আলোচনা হবে ইনশাআল্লাহ। আপনারা যদি আগ্রহের সহিত আমার সঙ্গে থাকেন, তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো দেখতে পাবেন। আশা করি। ধন্যবাদ।